ওয়েলকাম টু হুমায়রাস স্টোরি। আজকে আমি তোমাদের জন্য আরেকটা ইন্টারেস্টিং ড্রামা নিয়ে চলে এসেছি। মেয়েটি টাইম ট্রাভেল করে চলে যায় নোবেলের দুনিয়াতে, আর নোবেলের নায়িকার সাথে যারা যারা খারাপ করেছিল সবাইকে ভালো শিক্ষা দেয়, আর আমাদের হ্যান্ডসাম হিরোকে পটাতে কিউট কিউট কাজ করতে শুরু করে। তাহলে চলো আর দেরি না করে ড্রামাটা শুরু করা যাক। ড্রামার শুরুতে আমাদের গল্পের নায়িকা লোলাকে দেখানো হয় যে অনেক বেশি মনোযোগ সহকারে একটা নোবেল পড়ছিল। তার তো সে গল্পটা একদমই পছন্দ হয় না, আর সে নায়িকার এত ইনোসেন্ট ভাবো, কারণ সে নোবেলের মধ্যে তার প্যারেন্টস তাকে অনেক বেশি বুলি করত, আর তার হাজবেন্ড ও তার সৎ বোনের সাথে মিলে তাকে চিট করেছিল। আর পরে যখন সে নোবেলের গল্পের নায়িকা সবকিছু জানতে পারে, সে নিজেই সুইসাইড করে ফেলে। এই গল্প পড়ার পর তো লোলা অনেক বেশি রেগে যায় আর বলছিল, আমি যদি সে নোবেলে থাকতাম সবাইকে অনেক ভালো শিক্ষা দিতাম। এ কথা বলে সে রেগে শুয়ে থাকে। তার বিছানায় শোয়া মাত্রই সে টাইম ট্রাভেল করে চলে যায় নোবেলের মধ্যে। সে তো পানিতে ডুবে যাচ্ছিল, কোনো রকম ভাবে সে উপরে ওঠে। আশেপাশের সবাই তো লোলাকে দেখে হাসি ঠাট্টা করছিল। তার আর বুঝতে বাকি থাকে না সে নোবেলের মধ্যে চলে এসেছে। তার ফিয়ন্সের বোন তো তার সাথে অনেক বেশি খারাপ ব্যবহার করেছিল আর তাকে নিয়ে ঠাট্টা করেছিল। তাই সে মিয়াকে টান দিয়ে সে সুইমিং পুলেই ফেলে দেয়। মিয়া উপরে উঠে আসার পর আবারও তার উপর রাগ দেখাচ্ছিল। এই লোলা তো কোনো কিছুই সহ্য করবে না, তাই তাকে চড় মারে। আর সে মিয়াকে বলে, তুমি ভুলে যেও না আমি তোমার ভাইয়ের স্ত্রী। ততক্ষণে সেই জায়গায় সেলিয়া চলে আসে, যে তার সৎ বোন হয়। আর সে তো আসার পর মিয়ার পক্ষ নিয়ে কথা বলছিল। এসব শোনার পর তো লোলা আরো বেশি রেগে যায় এবং দুজনেরই চুল টেনে ছিঁড়ছিল। সে তো আর আগের মতো উইক লোলা ছিল না, সে হচ্ছে আমাদের গল্পের নায়িকা যে ট্রাভেল করে এসেছে। পুরো ফিমেল সিইওদের মতো তাদের মধ্যে ফাইট হচ্ছিল। তাদের ফাইটিং যখন চলছিল তখনই সেই জায়গায় ফ্যামিলির হেডেরা চলে আসে, কিন্তু সেই জায়গায় লোলার নজর তো মিস্টার থিওর ওপরই আটকে যায়। লোলা অবাক হয়ে ভাবছিল, আঙ্কেল থিও কত বেশি হ্যান্ডসাম, নোবেলে যতটা বলা হয়েছিল তার থেকেও বাস্তবে বেশি। লোলা তো হাঁটতে হাঁটতে হঠাৎ করেই তার উপরেই পড়ে যায়। থিও তো সেই জায়গায় হিরোর মতো তাকে ক্যাচ করে ফেলে। লোলা তাকে জিজ্ঞেস করে, তোমার নাম কি থিও? কিন্তু সে তো সেই জায়গায় তাকে সাইড করে ফেলে। মিয়ার বাবা সেই জায়গায় থিওকে বলছিল সে আসলে জিয়ং এর ওয়াইফ, আর সে লোলাকে বকছিল আর বলছিল, তুমি সম্পূর্ণ পার্টিটাকে নষ্ট করে দিয়েছ। তারপরে সিনে দেখানো হয় বাড়িতে সবাই একসাথে বসেছিল। মিয়া তার বাবাকে অভিযোগ করছিল, আমাকে লোলা অনেক বেশি বুলি করেছে, আর সে তো আমাকে সুইমিং পুলেও ফেলে দিয়েছিল। আর সে তো সিলিয়াকেও অনেক বেশি বুলি করেছে, কারণ লোলা জানে সে গর্ভবতী। লোলার হাজব্যান্ড জাং সেখানে বলছিল, যদি সিলিয়ার বাচ্চার কোনো ক্ষতি হয় আমি তোমাকে ছাড়বো না, তোমার সাথে কি হবে তুমি ভাবতেও পারছো না। সেখানে থিও বলে, আসলে এই পরিবারে কি চলছে, আর এই মিস্ট্রেস আমাদের বাড়িতে কি করছে। সেখানে সে জানতে পারে সিলিয়া হচ্ছে লোলার সৎ বোন, আর তার সাথে জাংয়ের সম্পর্ক অনেক বেশি ভালো। সেখানে থিও বলে, আমার পেছনে কি আপনার আমাদের পরিবারের সব শিক্ষা দীক্ষা ভুলে গেছেন। সেখানে জাং তো পুরাই ভয় পেয়ে যায়। এসব দেখে লোলা অনেক বেশি মজা পাচ্ছিল। লোলা মনে মনে ভাবছিল, এই পুরো পরিবারে শুধুমাত্র থিওই আছে যার মাথায় বুদ্ধি আছে। আর আসল গল্পে যখন লোলা মারা যায় সেই সব কিছু ইনভেস্টিগেশন করিয়েছিল। তারপর সে আসল নায়িকার পুরো নামই ক্লিয়ার করে দিয়েছিল, আর সবাইকে শাস্তিও দিয়েছিল। আমার তো মনে হয় সে আমার অনেক কাজে আসবে। জাংয়ের বাবা বলে, জাংয়ের কোনো দোষ নেই, সব দোষ লোলার। 3 বছর হয়ে গেছে তাদের বিয়ে হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো উত্তরাধিকারী পেলাম না। অন্তত সিলিয়ার কাছ থেকে আমরা উত্তরাধিকারী পাবো। এই কথা শোনা মাত্রই লুলু তার ড্রামা শুরু করে দেয়। সে তো থিওর কাছে চলে যায়, নিচে বসে বলছিল, এতে আমার কি দোষ, আজ পর্যন্ত জাং আমাকে টাচই করেনি। সে তার সব সময় সিলিয়ার সাথেই কাটায়, তাহলে বাচ্চা আসবে কোথা থেকে? তারা কেন সবকিছুর দোষ আমার উপরেই চাপাচ্ছে? সব সময় তারা আমাকে অনেক বেশি বুলি করে। এসব বলতে বলতে সে থিওর পা টাচ করছিল। থিও তাড়াতাড়ি করে তার পা সরায় আর তাকে আস্তে করে বলে, আমার কাছ থেকে দূরে থাকো। আসলে থিও জাংয়ের আঙ্কেল ছিল, যার কাছে সব পাওয়ার। জাংয়ের বাবা তো থিওকে বলছিল, তুমি তার কথায় বিশ্বাস করো না। থিও বলে, আমার নিজের মাথায় বুদ্ধি আছে, আমি দেখতে পাচ্ছি এখানে কি চলছে। থিও তারপর সবাইকে বলে, আমার বাবা লোলা এবং জাংয়ের বিয়ে ফিক্স করেছিল, তাই জাং যদি এই বিয়ে করতে না চায় তাহলে সে বাড়ি থেকে চলে যাক, কোনো সমস্যা নেই। কিন্তু সে যদি এ পরিবারে থাকতে চায় তাহলে এই বিয়েটাকে তাকে অ্যাকসেপ্ট করতেই হবে। জাংয়ের বাবা বলে, তুমি একেবারেই টেনশন করো না, এই বিয়ের মতোই থাকবে। সিলিয়া আর জাংয়ের মধ্যে কোনো বিশেষ সম্পর্ক নেই। লোলাই তার আইনগত ওয়াইফ থাকবে। আর সে তার ছেলে জাংকে বলছিল, তুমি তোমার আঙ্কেলকে রাজি করাও। জাংও তখন তার আঙ্কেলকে বলছিল, আঙ্কেল হ্যাঁ আমার লিগাল ওয়াইফ তো লোলাই, সেই আমার একমাত্র ওয়াইফ।
এসব শোনার পর লোলার সৎ বন্ধু পুরাই রেগে যায়, আর মিয়াও রেগে মেগে তার সাথে চলে যায়। সেখানে থিও বলে কোনো মিস্ট্রেসের সন্তান আমাদের পরিবারের উত্তরাধিকারী হতে পারে না। জাং বলে আপনার এসব নিয়ে চিন্তা করতে হবে না। সিলিয়া যখনই বাচ্চা জন্ম দিয়ে দিবে সেই বাচ্চা লোলাই সামলাবে, আর সারা দুনিয়া জানবে এটা আমার এবং লোলার বাচ্চা। তার এ কথা শোনার পর তো লোলা পুরাই শকড। সেখানে থিও তাকে জিজ্ঞেস করে তুমি কি এ কথায় রাজি? লোলা দাঁড়িয়ে পড়ে আর বলে না, আমি একদমই রাজি না। তোমরা কি আমাকে পাগল মনে করেছ? সে দাঁড়িয়ে বলছিল জাং তো একেবারে তার বাবার উপরে গিয়েছে। তার বাবার একটা না দুইটা না অনেকগুলো মিস্ট্রেস আছে। সে তো পুরো ফুটবল টিমই রেডি করে নিয়েছে নাজায়েজ বাচ্চা দিয়ে। আর এখন যখন জাংও এরকম করবে, আমি কি বসে আছি তার বাচ্চাদের খেয়াল রাখার জন্য? আমার অন্য কোনো কাজ নেই? জাংয়ের বাবা তো পুরাই শকড আর ভাবছিল সে ব্যাপারে কিভাবে জানলো। আর সে রেগে লোলাকে বলে তোমার ফালতু কথা বন্ধ করো। লোলা বলে ও আচ্ছা, আমি ফালতু কথা বলছি, আমি কি অ্যাড্রেস বলবো? এ কথা শোনার পর তো জাংয়ের বাবা পুরাই ভয় পেয়ে যায় আর বলে তুমি চুপ থাকো। লোলা তো জাংয়ের বাবার সাথে শর্ত রাখে আর বলে আমি সিলিয়ার বাচ্চাকে আপন করে নিব, কিন্তু তার পরিবর্তে আপনার যত নাজের ছেলে মেয়ে আছে সবাইকে বাড়িতে আনতে হবে। জাংয়ের বাবা তো অনেক বেশি রেগে যায়। জাং তাকে কোনো রকমে শান্ত করে। থিও সেখানে দাঁড়িয়ে পড়ে আর বলে এই ম্যাটার আপনারা কিভাবে সামলাবেন আপনারাই দেখে নেন, না হলে ভালো হবে না। এ কথা বলে সে চলে যায়। লোলা তো পেছন থেকে তাকেই দেখছিল আর ভাবছিল এর মানে সিওদের পাওয়ার এরকমই হয়। আর সে তো দৌড়াতে দৌড়াতে তার পেছনেই চলে যায়। অন্যদিকে থিও তো ড্রিঙ্ক করছিল। ততক্ষণে তার কাছে লোলা চলে আসে আর বলে আমিও তোমার সাথে ড্রিঙ্ক করব। সেখানে থিও তাকে জিজ্ঞেস করে তোমার আসলে কি চাই? এ কথা শোনার পর তো লোলা তার সৌন্দর্য দেখাচ্ছিল আর তাকে ডিনারের জন্য ইনভাইট করে। সেখানে থিও তাকে ক্লিয়ার করে আমি আমার ভাতিজার ওয়াইফের ওপর একেবারে ইন্টারেস্টেড না। সেখানে লোলা তাকে কিছু গোপন কথা বলে আর সে থিওকে বলে আমি এবং জাং কোনো কাপল না। আমরা তো দুনিয়াকে দেখানোর জন্য ফেক বিয়ে করেছি। আমরা তো কখনো একসাথে বেডও শেয়ার করিনি, সে আমাকে পছন্দই করে না। লোলা থিওকে টাচ করে আর বলে তুমিও সিঙ্গেল আর আমিও সিঙ্গেল, কেননা আমরা একে অপরের ওপরই নজর দেই। দেখো আমি কত বেশি সুন্দরী, আমার পাগুলো কত বড় বড়, আমার ফেসের দিকে তাকাও, আমার তো কোনো মডেল হওয়া উচিত ছিল। সেখানে থিও বলে যাই হোক তুমি আমার ভাতিজার ওয়াইফ, রিয়াল না হলেও দুনিয়ার সবাই এটাই জানে তুমি আর জাং কাপল হাজব্যান্ড ওয়াইফ। লোলা কিছু বলতেই চাচ্ছিল, থিও বলে আর কিছু বললে আমি তোমাকে এই জায়গা থেকে বের করে দিব। লোলা তাকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে তো গার্ডদেরকে বলে তাকে বের করে দেয়। তারপর লোলা বাইরে দাঁড়িয়েছিল আর ভাবছিল আমি এত সহজে হার মানব না। তাছাড়া থিওর বডি কত বেশি স্ট্রং। সে যখন এই সব কিছু কল্পনা করছিল, সেলিয়া এবং জাং তার কাছে চলে আসে। সেলিয়া বলে তুমি আমার বাচ্চাকে মারতে চাও? সেখানে এত কিছু হওয়ার কারণে জাংও অনেক বেশি রেগেছিল এবং তাকে মারতে আসছিল, কিন্তু তার কোনো কিছু করার আগে লোলা তাকে লাথি মারে, তাও আবার তার মেন পার্টে। এই কারণে তার অবস্থাই খারাপ হয়ে যায়। লোলা রেগে বলছিল তুই কি চাস আমি তোর মিস্ট্রেসের বাচ্চা পালি? এসব কিছুর পরেও যদি আমার সামনে আসিস তাহলে আমি তোর মুখই ভেঙে ফেলবো। তার এরকম ভয়ঙ্কর রূপ দেখে দুজনেই ভয় পেয়ে যায়। তারপরে সিনে থিওকে তার অ্যাসিস্ট্যান্ট বলছিল আপনার গ্র্যান্ডপার জন্মদিনে সব ব্যবস্থা হয়ে গেছে, কিন্তু শুধুমাত্র একটা সমস্যা আছে। মিস্টার জাং সিলিয়ার জন্য ভিআইপি সিট বুক করেছে, কিন্তু তার ওয়াইফ মিস লোলা পেছনের সিটে বসবে। আমি তো শুনেছি মিস লোলাকে কেউই সাপোর্ট করে না, আর 3 বছর ধরে তাকে সব কিছু সহ্য করতে হয়েছে। এসব শুনে তো থিও তার কথা ভাবছিল। তাকে তো চুপচাপ মেয়ে মনে হয় না, আর সে বলে তাকে দেখলে মনে হয় সে নিজের জন্য নিজেই দাঁড়াতে পারে, আর তার জবান তো চাকুর থেকেও বেশি ধার। আমার মনে হয় সে নিজেকে নিজেই সামলাতে পারবে। এ কথা বলে সে স্মাইল করছিল, তখনই সেই জায়গায় লোলা চলে আসে। সে তো না চাইতেও তাকেই দেখছিল। লোলা তো সেই জায়গায় এসে তার সামনের সিটেই বসে পড়ে, আর সে থিওকে তার নাম ধরেই ডাকছিল। আর সে থিওকে বলছিল আমি অনেক ভেবেছি, তোমার বয়স 32 বছর আর আমার বয়স 25 বছর, আমাদের এজ গ্যাপ অতটাও বেশি না, তাই এখন থেকে আমি তোমাকে তোমার নাম ধরেই ডাকবো। থিও তো রেখে যায়, তার অ্যাসিস্ট্যান্টকে বলে তাকে নিয়ে বাইরে ফেলে দাও, কিন্তু লোলা তাড়াতাড়ি করে সামনে চলে আসে, অ্যাসিস্ট্যান্টকে সরিয়ে ফেলে। থিওর হাত ধরছিল আর বলছিল তোমার যে কোনোভাবেই হোক আমাকে সাহায্য করতে হবে, না হলে আমি এই দুনিয়ায় কিভাবে সারভাইভ করব। তুমি যদি আমাকে বিয়ে করে নাও আমি সারা জীবন তোমার হয়ে থাকবো, আমি কসম করে বলছি। অন্যদিকে সেলিয়া তার বাবাকে নিয়ে এসেছিল, আর সে লোলার ব্যাপারে তাকে অনেক উস্কিয়েছিল। সেলিয়া তার বাবাকে বলছিল সে যদি আমার বাচ্চাকে অ্যাকসেপ্ট করে আমি তাকে ক্ষমা করে দিব। জাং বলে সে যাই করুক না কেন আমি তাকে কখনোই ক্ষমা করব না। লোলা জাংকে বলে যাই হোক তুমি আমার টাইপের না, তুমি আমার স্ট্যান্ডার্ডের সাথেও ম্যাচ হও না।
আর আমার স্ট্যান্ডার্ডও মেনটেন করতে পারবে না। জাং তো অনেক বেশি রেগে যায়, পারছিল না তাকে খেয়ে ফেলতে। লোলা সেলিয়াকে বলে, তুমি অনেক খারাপ একজন মেয়ে। তুমি চাও তোমার বাচ্চার পালন পোষণ অন্য কেউ করুক? তোমার মধ্যে কি একটু লজ্জা শরম নেই? এসব শোনার পর তার ভাই তাকে চড় মারে। আর সে লোলাকে বলে, তুমি ভুলে যেও না সে তোমার বোন হয়, তুমি তার সাথে ভালোভাবে কথা বলো। তারা সবাই তো সে জায়গায় লোলাকে কথা শোনাচ্ছিল। থিও আর অ্যাসিস্ট্যান্টের সবকিছুই দেখে। অ্যাসিস্ট্যান্ট বলে, মিস লোলা তো সেই পরিবারের বায়োলজিক্যাল মেয়ে, তারপরেও সবাই তাকে কথা শোনাচ্ছে আর সবাই তার সৎ বোনের সাইড নিচ্ছে। থিও তো ভাবতে শুরু করে কিভাবে সবাই তাকে দোষারোপ করত। অ্যাসিস্ট্যান্ট বলছিল, বস আমি কি যাব তাকে সাহায্য করতে, কিন্তু থিও সে জায়গায় তাকে নিষেধ করে ফেলে। অন্যদিকে দেখানো হয় লোলা সবাইকে জবাব দিচ্ছিল আর বলছিল, আপনারা কি মনে করেন আমি গ্র্যান্ডপাকে ফাঁসিয়েছি আর গ্র্যান্ডপাকে রাজি করিয়েছি জাংকে আমার সাথে বিয়ে করাতে? আপনারা কি ভুলে গেছেন দুইজন পরিবারের মধ্যে চুক্তি হয়েছিল? মেরিয়ান পরিবারের আসল মেয়ের সাথেই জাংয়ের বিয়ে হবে, কিন্তু সে পরিবারের আসল এবং বায়োলজিক্যাল মেয়ে তো আমি, এ সেলিয়ানা। লোলা সবাইকে এত বেশি কথা শোনায় সবার কান থেকে রক্ত পড়ছিল। অ্যাসিস্ট্যান্ট বলছিল, আমার তো মনেই হচ্ছে না তার কোনো সাহায্যের প্রয়োজন, সে একাই সবার উপরে ভারী পড়ে যাচ্ছে। থিও সেখানে ভাবছিল, লোলা আগে একটা শব্দও বলতো না আর এখন সবাইকে কথা শুনিয়ে ছাড়ে। অন্যদিকে দেখানো হয় লোলাকে তার ভাই ধরে ফেলে আর তার বাবা সেই জায়গায় তাকে থাপ্পড় মারছিল আর তার মুখের মধ্যে কাপড় ঢুকিয়ে বলছিল, এখানে সাইন করো, এই ব্যাপারে লেখা আছে তুমি সিলিয়ার সন্তানের সম্পূর্ণ খেয়াল রাখবে, আর তুমি যদি এরকম কোনো কিছু না করো অনেক বেশি খারাপ হবে তোমার সাথে। লোলা ভাবছিল, তারা সবাই মনস্টার, আমি একা কিভাবে প্রতিবাদ করব। অন্যদিকে থিও যখন এই সব কিছু দেখে লোলার পরিবারের ওপর তার অনেক রাগ হচ্ছিল। অন্যদিকে লোলাকে দেখানো হয় যে কিনা কোনো রকম ভাবে তাদের কাছ থেকে পিছু সরায় আর নিচ থেকে একটা পাথর করিয়ে তার ভাইয়ের মাথার মধ্যে মারে। তার ভাই তখন রেগে তাকে মারতে যাচ্ছিল, তখনই থিও চলে আসে আর সে সবাইকে বলে ঘরের ভিতরে আসতে। তারপর বাড়ির ভেতরে সিন দেখানো হয় যেখানে সবাই ছিল। থিও তার সৎ বোন, ভাই এবং তার বাবাকে অনেক বেশি ভয় দেখায়। লোলার ভাই বোন এবং বাবা ভয় পেয়ে পালিয়ে যায়। থিও তারপর জাংকে বলে, লোলা তোমার ওয়াইফ, কিন্তু তারপরেও তুমি তাকে সাপোর্ট না করে সেলিয়ার সাথে দাঁড়িয়ে থাকো। সেখানে জাং বলে, আপনি কে হন আমাদের পার্সোনাল ম্যাটারে কথা বলার? থিও বলে, তুমি ঠিকই বলেছ, আমি 10 বছর ধরে অ্যাব্রোডে ছিলাম, তখন তুমি প্রতি বছর 30 মিলিয়ন টাকা পানির মতো খরচ করেছ। রাতে কখনো বাড়িতে আসনি, এ পরিবারের জন্য তুমি কোনো কিছুই করনি আর নিজের ওয়াইফের জন্য কিছু করনি। এত বছর ধরে তুমি আমার টাকায় পালছো, তাই তোমার শাস্তি হলো পরবর্তী 3 দিন পর্যন্ত তুমি বাড়ি থেকে বের হতে পারবে না। জাং তো এই সব কিছু শুনে রেগেমেগে চলে যায়। তারপর থিও তাকে তার বাড়িতে নিয়ে যায় আর তার অ্যাসিস্ট্যান্টকে বলে বরফ আনতে। অ্যাসিস্ট্যান্ট বরফ আনে, তখন সে বরফ নিয়ে তার গালে লাগাচ্ছিল কারণ তাকে অনেকগুলো জ্বর মারা হয়েছিল। সে লোলাকে বলছিল, তুমি অনেক সাহসিকতার সাথে কাজ করেছো আজকে। লোলা বলে, আমার তো করতেই হতো, আমাকে সাপোর্ট করার মতো কেউ নেই। আর সে থিওকে জিজ্ঞেস করে, তুমি কি আমার জন্য কেয়ার দেখাচ্ছ? থিও বলে, তুমি ক্রাউন ফ্যামিলির একজন ওয়াইফ, তোমাকে বাঁচানো আমার দায়িত্ব, তাই এসব চিন্তা ভাবনা মাথা থেকে বের করো। তারপর থেকে দেখানো হয় সে থিওর যা যা প্রয়োজন সব কিছুই তার কাছে নিয়ে যেত। এসব দেখে অ্যাসিস্ট্যান্ট বলছিল, বস তার কি হয়েছে, সে আপনার সকালের খাবার, দুপুরের খাবার, রাতের খাবার সবই আপনাকে দিয়ে যায় আর সে আপনার জন্য চাও বানায়। থিও বলে, যা আমার টেস্টের মোতাবেক বানানো হয়েছে। অ্যাসিস্ট্যান্ট বলে, হ্যাঁ এটা তো আপনার মনের মতো হবেই, ম্যাডাম তার হোমওয়ার্ক অনেক ভালোভাবেই কমপ্লিট করেছে। থিও তাকে জিজ্ঞেস করে, সে তোমাকে কি জিজ্ঞেস করেছিল? অ্যাসিস্ট্যান্ট বলে, আমাকে জিজ্ঞেস করেছিল আপনার রুটিন কি, আপনার কি পছন্দ কি অপছন্দ, আর আপনার ডেটিং হিস্টোরি কি। থিও বলে, তুমি ডেটিং হিস্টোরির ব্যাপারে কি বলেছ? সেখানে অ্যাসিস্ট্যান্ট বলে, আমি বলেছিলাম আপনার 0 GF ছিল, কিন্তু ম্যাডাম আমাকে অনেক আজব একটা প্রশ্ন করেছিল, আপনার আবার ছেলেদের পছন্দ নয় তো, আর আপনি আজ পর্যন্ত কয়জন ছেলেকে ডেট করেছেন? এ কথা শোনার পর তো থিও পুরাই শকড। তারপরের দিন সকালে সিন দেখানো হয় যখনই থিও বাড়িতে আসে। লোলা তার কাছে চলে আসে, তাকে মাসাজ করে দিচ্ছিল। তখনই সেই জায়গায় লোলার শাশুড়ি চলে আসে। সে থিওর উপর রাগ দেখাচ্ছিল আর বলছিল, তুমি কেন কোনো বাইরের মানুষকে সাপোর্ট করছো? থিও বলে, ও আচ্ছা, আপনার পুত্রবধূ বাইরের মানুষ, আমি তো জানতাম না। আমি আসলে বুঝতে পারছি না আপনার কোনো সমস্যা নাকি আপনার ছেলের, নাকি আপনাদের শিক্ষা দীক্ষা এরকমই হয়েছে। তখন তো লোলার শাশুড়ি আরো বেশি রাগ দেখাচ্ছিল। থিও বলে, যদি আমাকে নিয়ে আপনাদের এতই সমস্যা থাকে তাহলে ক্রাউন পরিবার ছেড়ে আপনি আর আপনার ছেলে চলে যান। আমি এই পরিবারের হেড মোতাবেক আমার তো পরিবারের সম্মান রক্ষা করতেই হবে।
যাই হয়ে যাক না কেন, এসব শোনার পর তার রং তো পুরাই বদলে যায় আর সে বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, তোমার সিদ্ধান্ত একেবারে সঠিক হয়। অন্যদিকে লোলাই সবকিছু দেখে অনেক বেশি মজা পাচ্ছিল আর সে তার শাশুড়িকে জিভ দেখাচ্ছিল। শাশুড়ি বলে, আচ্ছা ঠিক আছে আমি চলে যাচ্ছি, কিন্তু লোলাকেও আমি সাথে করে নিয়ে যাব। সে তো আমার ছেলের ওয়াইফ, সে এখানে কয়দিন বা থাকবে। লোলা বলে, আমি যাব না। তাই তার শাশুড়ি তাকে অনেক জোরে চড় মারে। থিও তো রেগে যায় আর বলে, এসব কিছুর কি কোনো প্রয়োজন ছিল? শাশুড়ি বলে, এসব কিছু আমাদের দুজনের মধ্যকার কথা, তুমি কেন মধ্যে আসছো? তুমি কি পরিবারের নিয়ম কানুন ভুলে গেছো? বড়দের মুখে মুখে কথা বলে না। থিও তাকে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? লোলা বলে, হ্যাঁ তুমি চিন্তা করো না, তাদেরকে তো আমি সামলাতে পারবো। আর সে অনেক জোরে তার শাশুড়িকে লাথি মারে। তার শাশুড়ি সোফায় পড়ে যায়। ও তো বলছিল, আপনার এত সাহস কিভাবে হলো আমার গায়ে হাত দেওয়ার? আর সে রেগে তার শাশুড়িকে বলছিল, আমি জানি কার কার সাথে আপনার চক্কর চলছে। এসব কিছু করার আগে নিজের বয়সের তো চিন্তা করুন। এসব কিছু বলে সে তার শাশুড়িকে অনেক বেশি ভয় দেখায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লাগছে আমাকে জানাবে। তাদের যাওয়ার পর থিও তাকে বসতে বলে আর তাকে জিজ্ঞেস করে, তুমি আস্তে আস্তে তোমার শাশুড়িকে কি বললে সে চলে গেল? লোলা বলে, না কিছু বলা যাবে না। তখন থিও তাকে বোঝায়, সে তোমার থেকে বড়, তার উপর হাত উঠানো তোমার উচিত হয়নি। লোলা বলে, কিন্তু সে সম্মানের যোগ্য না, সে সব সময় আমার সাথে এত খারাপ ব্যবহার করে। থিও বলে, যতদিন যাচ্ছে তুমি তো অনেক বেশি বোল্ড হয়ে যাচ্ছ, এরকম চলতে থাকলে কেউ তোমাকে কন্ট্রোল করতে পারবে না। এ কথা শোনার পর লোলা তাকে টাচ করে আর বলে, তুমি চাইলে করতে পারো, আমি তোমাকে এই অধিকার দিচ্ছি। থিও তো পুরাই শক্ট হয়ে দাঁড়িয়ে পড়ে আর সে ভাবছিল এই মেয়েটা পুরাই পাগল। তারপর সে তো চলে যায়। অন্যদিকে আমরা তার শাশুড়িকে দেখতে পাই। সে তার একজন লোককে কল করে আর বলছিল, আমার যতজন বয়ফ্রেন্ড আছে সব লিস্ট ডিলিট করে দাও। মনে মনে সে ভাবছিল, লোলা তার এত সম্পর্কের ব্যাপারে কিভাবে জানলো। অন্যদিকে থিওকে দেখানো হয় সে রাতে শুয়েছিল, কিন্তু তার বারবার তো আমাদের নায়িকার কথাই মনে পড়ছিল। থিওর এত বেশি লোলার কথা মনে পড়ছিল। সে তার স্বপ্নে দেখতে পায় লোলা তার কাছে এসে তাকে কিস করছিল আর সেও তাকে কিস ব্যাক করছিল। সকালে থিও ওঠে আর ভাবছিল সম্পূর্ণ রাত এসব কি সব স্বপ্ন তার এসেছিল। সে তো বিশ্বাস করতে পারছিল না সেও লোলার প্রেমে পাগল হয়ে যাচ্ছে। অন্যদিকে লোলাকে দেখানো হয় সে ভাবছিল আজকে সে কি করবে। তাই সে আবারও থিওর কাছে যাওয়ার প্ল্যানিং করে। তারপর সে শাওয়ার নেওয়ার কথা ভাবে, তাই সেখানে যায়, কিন্তু সে দেখতে পায় থিও তো আগেই শাওয়ার নিয়েছিল। লোলা তো এসব কিছু দেখে পুরাই হতবাক আর তার বডির দিকে তাকিয়েছিল। থিও যখন তাকে নোটিস করে সে তাকে বলছিল, তাড়াতাড়ি করে এখান থেকে চলে যাও। তখন তো লোলাও পেছন দিকে যাচ্ছিল এখান থেকে বের হওয়ার জন্য, কিন্তু সে পড়ে যাবে। থিও তাড়াতাড়ি করে তার কাছে চলে যায় আর তাকে ধরে ফেলেছিল। লোলা তো এই সোজেকে বারবার তাকে টাচ করছিল, তার অন্য কোনো কিছুর মধ্যে মনোযোগী ছিল না। থিও তাকে সরতে বলে, তখন তো সে সরতে শুরু করে, কিন্তু এ চক্করে সে তার টাওয়ালই তো নিচে ফেলে দেয়। তার টাওয়াল পড়ে যায় আর দুজনেই শকড হয়ে যায়। তারপর থিও এবং লোলা বসেছিল। লোলা তাকে বোঝাচ্ছিল সে কোনো কিছু ইচ্ছে করে করেনি। থিও তাকে বলছিল, তুমি চুপ থাকো, কিন্তু সে তাকে এক্সপ্লেনেশন দিচ্ছিল, আমার ওয়াশরুমে কিছু সমস্যা দেখা দিয়েছিল তাই আমি তোমার রুমে এসেছিলাম, আমি সত্যি কোনো কিছু দেখতে চাইনি। থিও তো লজ্জা পাচ্ছিল আর সে বারবার একই কথা বলছিল, তাই সে রেগে মেগে চলে যায়। অন্যদিকে জাংয়ের প্যারেন্টস জাংকে বোঝাচ্ছিল, আমাদের পরিবারের প্রপার্টি পেতে হলে যে কোনোভাবেই হোক তোমাকে লোলার কাছে যেতে হবে। অন্যদিকে থিওকে দেখানো হয় যার কিনা বারবার সে টাওয়ালের ঘটনাই মনে পড়ছিল। তখনই সেই জায়গায় অ্যাসিস্ট্যান্ট চলে আসে কফি নিয়ে। অ্যাসিস্ট্যান্ট বলছিল, আজকে ম্যাডাম কফি বানিয়ে আমাকে দিয়েছে, আমার মনে হচ্ছে তার শরীরটা ভালো না। থিও তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে, তোমার কেন এরকম মনে হলো? অ্যাসিস্ট্যান্ট বলে, আসলে ম্যাডাম যখন কফি বানাচ্ছিল সে বারবার তার পেট ধরছিল। এ কথা শোনার পর তার তো অনেক টেনশন হচ্ছিল, তাই সে সোজা লোলার কাছে চলে যায়। আমাদের লোলাকে দেখানো হয় যে শুয়েছিল সোফার মধ্যে আর তার পেট ধরেছিল। থিও তার কাছে গিয়ে তাকে বলে, চলো আমি তোমাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। লোলা বলে, কোথাও যাওয়ার প্রয়োজন নেই, আমার পিরিয়ড হয়েছে। থিও তাই তার অ্যাসিস্ট্যান্টের কাছে যায় আর তাকে জিজ্ঞেস করে, পিরিয়ড হলে কি করতে হয়? অ্যাসিস্ট্যান্ট বলে, আমি তো নিজেই সিঙ্গেল। আর সে গুগল থেকে আইডিয়া দেখছিল। অ্যাসিস্ট্যান্ট বলে, আদা চায়ের কথা আর পেটের মধ্যে গরম পানি ছেঁকা দিতে। থিও তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে চলে যায় কুকিং করতে আর তার জন্য চা বানায় আর সে অনেক ভালোবেসে তাকে খাইয়ে দিচ্ছিল। থিও তার অনেক বেশি কেয়ার করছিল। এসব দেখে তো অ্যাসিস্ট্যান্ট পুরাই অবাক। অ্যাসিস্ট্যান্ট ভাবছিল বস তো নিজে অসুস্থ হলেও বাধ্য হয়েও কিছু বানায় না, কিন্তু সে আজকে মিস লোলার এত বেশি কেয়ার করছে, নিজেই চা বানালো আবার নিজের হাতেই খাইয়ে দিচ্ছে।
থিও তো সেই জায়গায় তাকে ঘুম পাড়িয়ে ফেলে আর বিছানায় শুইয়ে দেয়। কিছুদিন পরে সিন দেখানো হয় যেখানে লোলা অনেক বেশি আপসেট ছিল, কারণ অনেক দিন ধরে তার সাথে থিও দেখা করেনি আর থিও বারবার তাকে অ্যাভয়েড করছিল। মানে বিশেষ করে টাওয়ালওয়ালা সে ঘটনা হওয়ার পরে আর কি। লোলা খাবার খাওয়ার জন্য টেবিলে যায়, সেখানে সে থিওকে দেখতে পায়। ও তো অনেক বেশি হ্যাপি হয়ে যায় আর বলছিল, তুমি এতদিন ধরে কোথায় ছিলে? থিও কিছু বলতেই যাবে তখনই জাং চলে আসে, তাও আবার ফুল নিয়ে। আর সে লোলার কাছে গিয়ে তাকে সে ফুলের বুকেট দেয়। থিও যখন এসব কিছু দেখতে পায় তার চেহারা তো দেখার মতো ছিল। সে তো দুইজনকে একা রেখে চলে যায়। জাং তো লোলার কাছে ক্ষমা চায়, কিন্তু লোলা তাকে ক্ষমা করে না। জাং বলে, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাদের বাড়ির বংশধর তোমার বাচ্চাই হবে, তুমি বাড়িতে চলো, আমরা দুজনেই বেবি প্ল্যানিং করব। লোলা বলে, তুমি যদি সিলিয়াকে নাও পছন্দ করতে, তুমি আমার যোগ্য ছিলে না আর হতেও পারবে না। তারপর রাতে দেখানো হয় সে বাইরে হাঁটছিল, তার কাছে জাং আসে আর তাকে কফি অফার করে, কিন্তু সে তাকে কথা শুনিয়ে চলে যায়। জাং তো পুরাই রেগেছিল। কিছুক্ষণ পর সে বাড়িতে আসে এবং থিওর জন্য চা বানায়। থিও তো অনেক বেশি রেগেছিল আর বলছিল, তুমি তোমার এসব কার্যক্রম কেন বন্ধ করছো না? আমি তোমার কোনো খেলনা না যার সাথে তুমি টু টাইমিং করতে পারো। লোলা তার কথার মানে কিছুই বুঝতে পারে না। থিও তো রেগে সেই জায়গায় চা ফেলে দেয় আর সে টেবিলের ওপর তাকে শুয়ে ফেলে। আর সে লোলাকে বলছিল, তুমি যদি পুরোপুরি আমার হতে না পারো, আমার আশেপাশে ঘোরাঘুরি করা বন্ধ করো। এই সব কিছু বলে সে রেগে মেগে চলে যায় আর লোলা তো পেছন থেকে কিছুই বুঝতে পারে না তার কি হলো। অন্যদিকে জাং ভাবছিল, তার মা তাকে বলেছিল যে কোনোভাবেই হোক তোমার লোলাকে গর্ভবতী করতে হবে। লোলাকে দেখানো হয় যে কিনা সে চায়ের কাপটা উঠাচ্ছিল, তখনই তার কাছে জাং আসে আর তাকে বলে, আমি তোমার জন্য দুধ এনেছি। কিন্তু লোলা তাকে বলে, আমার কিছুই চাই না, তুমি এখান থেকে চলে যাও। জাং বলে, ঠিক আছে, আমি এখানে রেখে গেলাম, তুমি খেয়ে নিও। এ কথা বলার পর সে চলে যায়। লোলা সে দুধের ওপর একেবারেই নজর দেয় না আর চলে যায়। তার কিছুক্ষণ পর আবারও সেই জায়গায় থিও আসে আর সে দুধের গ্লাস দেখতে পায় আর সে ভাবছিল এটা নিশ্চয়ই তার কাজ। লোলা তো এত সহজে হার মানবে না মনে হচ্ছে। এ কথা বলে সে দুধ সে পান করে। তারপর রাতে আমরা লোলাকে দেখতে পাই যে শুয়েছিল, তার কাছে জাং আসে আর সে লোলার সাথে খারাপ কাজ করার চেষ্টা করে, কিন্তু লোলা কোনো রকম ভাবে কিছু একটা দিয়ে তার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। তারপর সে তাকে বিছানা থেকে ফেলে দেয় আর শুয়েছিল, কিন্তু বারবার তার থিওর কথা মনে পড়ছিল, তাই সে দেখার জন্য তার কাছে চলে যায়। থিও তো সেই জায়গায় হঠাৎ করে তার অনেক কাছে চলে আসে। লোলা সেখানে কিছুই বুঝতে পারে না। থিও তাকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে ড্রাগস দিয়েছ? লোলা বলে, না, আমি তো এরকম কোনো কিছুই করিনি। থিও তাকে বলে, তুমি এখান থেকে চলে যাও, না হলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। কিন্তু লোলা বলে, না, আমি যাব না, আমি তোমাকে সাহায্য করব। থিও তাকে জিজ্ঞেস করে, তুমি কি জাকে পছন্দ করো নাকি আমাকে? লোলা বলে, আমি শুধুমাত্র তোমাকেই পছন্দ করি। থিও তো খুশি হয়ে তাকে কিস করতে শুরু করে। এরকম ভাবেই তারা দুজনে একে অপরের সাথে নাইট স্পেন্ড করে। তারপর দেখানো হয় লোলা তার পাশেই শুয়েছিল আর তাকে দেখছিল আর ভাবছিল, সে তো আমার ভাবনার থেকেও বেশি ভালো। তখন তো থিওরও ঘুম ভেঙে যায় আর সে তাকে বলছিল, এখন থেকে তুমি আমাকে হাব্বি বলতে পারো। লোলা তো অনেক বেশি লজ্জা পায়। অন্যদিকে থিওর যখন জ্ঞান ফিরে, সে তো অনেক বেশি রেগেছিল। সে লোলাকে তার সামনে দেখতে পায় আর তাকে বলছিল, তুমি থামো। অন্যদিকে থিও জানতে পারে সে দুধের গ্লাসের মধ্যে ড্রাগ আর কেউ নয়, জাং মিশিয়েছিল, যাতে সে লোলার সাথে নাইট স্পেন্ড করতে পারে। অন্যদিকে জাং তার সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করে, কিন্তু সময় মতো থিও চলে আসে আর তাকে বাঁচিয়ে নেয়। থিও গার্ডদেরকে বলে, তাকে বের করে দাও। জাং তো চিল্লানো ছাড়া কিছুই করতে পারে না। থিও তারপর তাকে জিজ্ঞেস করে, সে তোমাকে কোথায় টাচ করেছিল? লোলা বলে, সে আমার হাতে টাচ করেছে। তখন তো সে তার হাত মুছে দিচ্ছিল। তারপর লোলা বলে, সে আমার লিপসেও টাচ করেছে। এ কথা শুনে তো সে তার ঠোঁটেই কিস করে। অ্যাসিস্ট্যান্ট এসে তো সবকিছুই দেখে ফেলে আর তাড়াতাড়ি করে পালিয়ে যায়। সেখানে থিও তাকে বলছিল, তুমি তোমার এ বিয়ে ভেঙে ফেলো। লোলা বলে, আমার সাথে তার কোনো বিয়েই তো হয়নি, সেটা শুধুমাত্র নকল বিয়ে ছিল। থিও বলে, ঠিক আছে, এখন থেকে তুমি আমার ওয়াইফ। অন্যদিকে জাং তার মাকে সবকিছু বলছিল। তার মা তো সেইখানে অনেক বড় একটা প্ল্যানিং করে, কি প্ল্যানিং করেছিল আমাদের জানানো হয়নি। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট তার স্যারের কাছে যায় আর সে দেখতে পায় তার বসও যে কোনো কারণ ছাড়াই ব্লাশ করছিল। অ্যাসিস্ট্যান্ট তার বসকে বলে, জাংয়ের মা মেয়েকে টাকা দিয়েছে আর কিছু একটা প্ল্যানিং করেছে, আমার মনে হয় সে জাংয়ের ওয়াইফকে টার্গেট করতে চায়। থিও বলে, সে জাংয়ের ওয়াইফ না, সে আমার ওয়াইফ। আর প্ল্যানিং এর কথা বলতে গেলে তাদের প্ল্যানিং করতে দাও, পরে আমি সব দেখে নিব। তারপর রাতে সিন দেখানো হয় তারা দুজনে মিলে মজা করে খাবার খাচ্ছিল।
মেয়ের তো সেই জায়গায় স্যুপের মধ্যে ড্রাগ মিশায়। থিও তো এই সব কিছুই দেখছিল, কিন্তু সেরকম ভান করে সে কোনো কিছুই জানে না। লোলা সে স্যুপ খেয়ে ফেলে এবং স্যুপ খাওয়ার পরই তার খারাপ লাগছিল। তখন তো সে তাকে রুমের মধ্যে নিয়ে যায় এবং তার সাথে রোমান্স করে। এই সব কিছুর ভিডিও আবার মিট করে ফেলে। জাংয়ের মাকে সে ভিডিও পাঠিয়ে দেয়। জাংয়ের মা অনেক হ্যাপি হয়। সকালে সে থিওকে জিজ্ঞেস করে আমাকে কি ড্রাগস দেওয়া হয়েছিল। থিও সেখানে তাকে সবকিছুই বলে আর বলে তুমি একেবারে চিন্তা করো না, এতেই আমাদের লাভ হবে। এখন আমাদের সম্পর্ক কারো কাছেই লুকাতে হবে না। আর সে লোলাকে বলে চলো আমরা বিয়ে করে ফেলি। তারপরে সিনে দেখানো হয় দুজনেই বিয়ের সার্টিফিকেট নিয়ে নিয়েছিল। লোলা তাকে জিজ্ঞেস করে তুমি পরিবারের সবাইকে কিভাবে কি বলবে। থিও বলে সবার আগে আমি আমার বাবাকে রাজি করাবো, তারপর সবকিছু ঠিক হয়ে যাবে। তারপর দেখানো হয় সে তার বাবার কাছে যায়। অন্যদিকে সিলিয়া এবং তার ভাই নোবা তারা দুজনেই প্ল্যানিং করে তারা লোলাকে কিডন্যাপ করবে, কারণ জাং এখন তাকে একেবারে ইগনোর করছে। অন্যদিকে জাং তাকে জিজ্ঞেস করে তুমি কেন আমার আঙ্কেলকে ডেট করছো। আসলে সে জানতো না সে ম্যারেজ সার্টিফিকেট যে ফেক সে জানে। লোলা বলে তুমি যখন আমার সৎ বোনকে গর্ভবতী করতে পারো, আমি কেন তোমার আঙ্কেলকে ডেট করতে পারবো না। আর সে জাংকে বলে দেয় আমাদের কখনো আসল বিয়ে তো হয়নি। তারা যখন কথা বলছিল একটা গাড়ি চলে আসে এবং দুজনকেই কিডন্যাপ করে ফেলে। অন্যদিকে থিও তার বাবাকে বলে আমি বিয়ে করে ফেলেছি। তার বাবা তাকে জিজ্ঞেস করে কাকে। থিও বলে খুব শীঘ্রই আমি তাকে তোমার কাছে নিয়ে আসব দেখা করাতে। তারপর সে যখন বের হয় জানতে পারে লোলাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই সে গার্ডদেরকে নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে দেখানো হয় সে গুন্ডারা দুজনকেই ধরে সেখানে নিয়ে গিয়েছিল। সিলিয়া উপরে ছিল আর বলছিল আজকে আমি নিজেকে শেষ করে দিব, তুমি যদি আমার বোনকে ছেড়ে আমাকে বিয়ে না করো। জাং বলে বোঝার চেষ্টা করো, আমি এরকম করলে আমাকে পরিবার থেকে বের করে দেওয়া হবে। লোলাই সব কিছু দেখছিল আর ভাবছিল সে তো অনেক ভালো নাটক করতে পারে। সিলিয়ার গর্ভের বাচ্চা তো জাংয়ের না নোবার, কিন্তু সিলিয়া বারবার এক কথা বলছিল আর বলছিল তাকে মেরে ফেলো। জাং বলে আমি এরকম করতে পারবো না। নোবা বলে এরকম করলে তোমারই লাভ হবে, লোলাকে শেষ করে দাও, তারপর তুমি আর সিলিয়া এক হতে পারবে, তোমাদের বাচ্চাও। ক্রাউন পরিবারের একমাত্র বংশধর, তাই তোমার সিলিয়াকে আপন করতেই হবে। ভেবে দেখো লোলা মরলে সব ঠিক হয়ে যাবে। সিলিয়া এবং লোলার মধ্যে একজনকে তোমাকে চুজ করতেই হবে। জাংও ভাবে সে তাকে মেরে ফেলবে। লোলা সেই জায়গায় সব এক্সপোজ করে দেয় তার গর্ভের বাচ্চা তোমার না নোবার। জাং তো পুরোই শকড হয়ে যায়। সিলিয়া বলে সে মিথ্যা বলছে। নোবা বলে সে মিথ্যা বলছে, তাকে মেরে ফেলো। ততক্ষণে সেই জায়গায় তার হাজব্যান্ডের এন্ট্রি হয় থিওর সাথে। সেখানে অনেকগুলো গার্ড ছিল। জাং তো সেখানে বাঁচার জন্য তাকেই নিজের কাছে করে ফেলে। আর সে বলছিল আমার কাছে কেউ আসলে আমি লোলাকে মেরে ফেলবো। লোলা জাংকে বলছিল তুমি কি সিলিয়ার প্রেমে পাগল হয়ে গেছো। সে আর নোবা একে অপরকে 8 বছর ধরে ডেট করছে আর তোমাকে অনেক ভালোভাবেই বোকা বানাচ্ছে, কিন্তু সে দুইজন তো কোনো কিছুই স্বীকার করে না। সেখানে থিও বলে আমার কাছে প্রমাণ আছে, আমি টেস্ট করিয়েছি। আর সে জাংকে রিপোর্ট দেখায়। জাং তো পুরাই হতবাক হয়ে যায়। সে লোলাকে ছেড়ে দিয়েছিল আর ভালো করে রিপোর্ট দেখে। লোলা তো এই সুযোগে থিওর কাছে চলে যায়। থিও তার বাঁধন খুলে দেয়। তারা দুজনেই সেই জায়গায় একে অপরকে জড়িয়ে ধরে। নোবাকে গার্ডেরা ধরে ফেলেছিল আর সে তো অনেক বেশি রেগে যায়। সেখানে একটা ইট দেখতে পায় আর সেটা উঠিয়ে নিয়েছিল। নোবা ভাবছিল আমার জীবন যদি এরকমই হয় আমি তার জীবনও ভালো রাখবো না। নোবাকে পুলিশে ধরে নিয়ে যাবে তাই সেরকম করে, কিন্তু লোলা তার সামনে চলে আসে, এই কারণে সে আঘাত তার লাগে। আর থিওকে বাঁচানোর চক্করে সে তার মাথায় অনেক বেশি আঘাত পায়। তারপরে সিনে দেখানো হয় সে অজ্ঞান অবস্থায় ছিল। ডাক্তার এসে বলে বেশি বড় আঘাত লাগেনি, তাই সে খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে আর তোমাদের বাচ্চাও ঠিক আছে। থিও অবাক হয়ে যায় আর বলে কি বাচ্চা। ডাক্তার বলে হ্যাঁ সে 1 সপ্তাহ গর্ভবতী। থিও তো অনেক বেশি হ্যাপি হয় আর ডাক্তারকে জিজ্ঞেস করে তার জ্ঞান কখন ফিরবে। ডাক্তার বলে তার জ্ঞান কিছুক্ষণের মধ্যেই ফিরে আসতে পারে আর প্রথম 2 সপ্তাহ তার ভালোভাবে কেয়ার করবে। থিও তার কাছে আসে আর বলে তুমি শুনতে পেয়েছো, তুমি গর্ভবতী, আমাদের বাচ্চা খুব শীঘ্রই দুনিয়াতে আসতে চলেছে। কিছুক্ষণের মধ্যেই তার জ্ঞানও সেখানে ফিরে আসে। থিও বলে তুমি কেন সামনে আসলে। সে বলে আমি তোমাকে ভালোবাসি তাই। ও বলে তারপরেও সামনে আসা উচিত হয়নি। আর লোলাকে বলে তুমি গর্ভবতী। লোলা শকড হয়ে যায় আর বলে এত তাড়াতাড়ি। কিছুদিন পর তার কাছে অ্যাসিস্ট্যান্ট আসে আর বলছিল আপনার বাবার জন্মদিন আসতে চলেছে আর অনেক দিন হয়ে গেছে আপনি আপনার বাবার সাথে দেখা করেননি, তাই সে অনেক বেশি নারাজ। থিও বলে কোনো ব্যাপার না, আমি কালকেই যাচ্ছি। লোলা এখন ঠিক হয়ে গেছে, সময় হয়ে গেছে তার সাথে দেখা করানোর। তারপর থিও চলে যায় বাড়িতে লোলাকে সাথে করে নিয়ে। থিওর বাবা অনেক বেশি রেগেছিল কারণ এতদিন কোনো যোগাযোগ তাদের মধ্যে হয়নি।
ততক্ষণে লোলার শাশুড়ি চলে আসে নাটক করতে, আর সেসব পিকচার সবাইকে দেখিয়ে দেয়। থিওর বাবা তো এই সব কিছু দেখে অনেক বেশি রেগে যায়, আর সে থিওকে জিজ্ঞেস করে। থিও বলে আপনারা যা দেখছেন তা সবই সত্য। তার বাবা তো রেগে যায়, কারণ লোলার সাথে জাংয়ের আগেই বিয়ে হয়ে গেছে। লোলার বাবা এসে বলছিল সে নিজের ভাই বোনকেও ছাড়েনি, দুজনকেই জেলে পাঠিয়ে দিয়েছে। লোলা সেই জায়গায় সবাইকে সব সত্য বলে দেয় কিভাবে কি হয়েছিল। থিও তাকে সাপোর্ট করে। জাংও রেগে যায় আর বলে যাই হয়ে যাক না কেন তারা দুজনেই জেল থেকে বের হতে পারবে না, তারা আমাকে চিট করেছে। লোলার শাশুড়ি বলে যাই হোক এসব কিছু মানা যায় না, লোলা আর থিওর সম্পর্ক এরকম হতে পারে না। আর থিওর বাবাকে সবকিছু দেখায়। জাং তো তার কাছে ক্ষমা চায়, আর সে বলছিল প্লিজ আমাকে ক্ষমা করে দাও, একটা চান্স দাও। লোলা বলে কোনো চান্স দেওয়া সম্ভব না। তাকে সে আবর্জনার মতো সরিয়ে দেয়, আর সে সার্টিফিকেট দেখায় যেখানে তার এবং থিওর বিয়ে হয়ে গেছে। লোলার শাশুড়ি এসব বিশ্বাস করে না আর বলে এসব মিথ্যা সার্টিফিকেট। লোলা বলে এটা নকল না, এটাই সত্য। তার শাশুড়ি বলে কিন্তু জাংয়ের সাথে তোমার বিয়ে অনেক আগেই হয়ে গেছে। তার ছেলেকে সে জিজ্ঞেস করে। জাং বলে 3 বছর আগে আপনি আমাকে জোর করেছিলেন, তাই আমি নকল সার্টিফিকেট বানিয়েছিলাম। সিলিয়া তো এসব কিছু পছন্দ করেনি, তাই আমি তার কথাই সব কিছু করেছি। জ্যাংয়ের মা তো অনেক বেশি রেগে যায় এবং তাকে অনেক বেশি মারছিল। সব সত্য সামনে চলে আসে এরকম ভাবেই থিওর প্যারেন্টস ওই বিয়েতে রাজি হয়ে যায়, আর তারা সবাইকে জানিয়ে দেয় সে গর্ভবতী। থিওর বাবার তো খুশির কোনো সীমানাই ছিল না। থিওর বাবা ডিসাইড করে সে তার জন্মদিনের পার্টিতে সবকিছু অ্যানাউন্সমেন্ট করবে। থিও আর লোলা সেই জায়গায় একে অপরকে হাগ করে এবং এই ড্রামাটার এন্ডিং এখানেই হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লাগলো আমাকে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।